আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ এলে বাংলাদেশে এই বিএনপি, এই জামায়াত ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন কেউ থাকতে পারবে না। এই ভয় যত প্রগাঢ় হবে তত ওয়াকারুজ্জামানের পক্ষে তার একটা সেনা শাসন বা একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের পথ পরিষ্কার হবে। তবে ওয়াকারুজ্জামান অনেকবার আমাদের বলেছেন তিনি ক্ষমতা নিতে চান না, তিনি নির্লোভ, তার ক্ষমতার কেন্দ্রে বসার কোনো ইচ্ছা নাই। কিন্তু আসিম মুনিরও তো ক্ষমতায় বসেন নাই। আসিম মুনির পাকিস্তানে ফিল্ড মার্শাল বনে গেছেন। সেনাবাহিনী জুন মাসে উঠে যাবে ঘোষণা দিয়েছিল সরকার এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং তারপর থেকেই সন্দেহ ছিল যে সত্যিই কি সরকার সেনাবাহিনীকে উঠিয়ে দিতে পারবে, কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সত্যিই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান। এসবের মধ্যেই 22শে জুন এসে নির্বাচিত সরকার, তারেক রহমান সরকার, তার সরকারের 4 মাস পেরোনোর মাথায় আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মোতায়েন করলো 6টি জায়গায়। অন্তত ঢাকা মেট্রোপলিটন সহ যে 6টি জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে, সেই ঘোষণা দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন যে 15 তারিখে নাকি সেনাবাহিনীর সকল সদস্যরা ব্যারাকে ফিরে গিয়েছিল। মানে কি নাটকীয় ঘটনা বলুন! মাত্র 15ই জুন ব্যারাকে নাকি ফিরে গিয়েছিল ওয়াকারুজ্জামানের সকল সেনা সদস্য, আর এরপর 22শে জুনে আর সইতে না পেরে তারেক রহমান সরকার আবারও ব্যারাক থেকে বের করে এনেছে ওয়াকারুজ্জামানের বাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায়, এবং এবার সুনির্দিষ্টভাবে তাদেরকে মোতায়েন করা হয়েছে যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে, সে কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর শুধুমাত্র গত 20 বছরের ইতিহাসটা যদি আপনি একটু খতিয়ে দেখেন বা পেছন ফিরে দেখেন, তাহলে আপনি নিশ্চিতভাবেই স্বীকার করবেন যে সরকারের সাধ্য নাই যে তারা সেনাবাহিনীকে মোতায়েন করবে এবং সেনাবাহিনী ঠিক মানে সরকারের চাওয়া মতো সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে টু সিভিল পাওয়ার কাজ করবে, সেটার আসলে সাধ্য বাংলাদেশের সরকারগুলোর নাই। মানে এমনকি শেখ হাসিনা সরকার তার 15 বছরের বেশি সময়ের শাসনামল শেষে সর্বশেষে 2024-এর জুলাইয়ে প্রথমবারের মতো টু সিভিল পাওয়ার সেনাবাহিনীকে মোতায়েন করেছিল, এবং তখনও ওয়াকারুজ্জামানের বাহিনী সিদ্ধান্ত নিয়েছিল যে একেবারে দরবার বসিয়ে সেনাপ্রধান নিজে অফিসারদের সঙ্গে কথোপকথনে সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে কিছুতেই তারা সরকারের নির্দেশানুযায়ী রাস্তার আন্দোলন দমন করবেন না, তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলবেন। পরে অবশ্য এটা বেরিয়ে এসেছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান, মানে জাতিসংঘ কি মার্কিন যুক্তরাষ্ট্রের সকল নীতি এবং পরিকল্পনা বাস্তবায়নকারী যে বৈশ্বিক প্রতিষ্ঠান, সেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ক তিনি নিজে সেনাবাহিনীকে বলেছিলেন যে সেনাবাহিনী যদি রাজপথে সক্রিয় থাকে সরকারের কথা অনুযায়ী, তাহলে তারা আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যেতে পারবে না। এবং ভলকার টুর্ক সেটা নিজে বিবিসির একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে গিয়ে খুবই কৃতিত্বের সঙ্গে ঘোষণা করে এসেছিলেন। মনে করে দেখেন 2007 সালে 1/11 সরকারের সময় কি ঘটলো, কখন মইনুল আহমেদরা বন্দুক নিয়ে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হয়ে বিএনপির প্রেসিডেন্ট রিয়াজউদ্দিন আহমেদকে বন্দুকের নলের মুখে জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে বাধ্য করলেন, এবং তারা একটা সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলেন। সে সময়ও মইনুল আহমেদদের যুক্তি ছিল যে জাতিসংঘের তরফে তাদের কাছে চিঠি লিখে বলা হয়েছে যে যদি রাজনৈতিক দলগুলো যে সহিংসতায় মেতে উঠেছে রাজপথে এবং কিছুতেই একমত হচ্ছে না তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে, এর সংঘাত থামাতে এখনই যদি সেনাবাহিনী গিয়ে দায়িত্ব না নেয়, তাহলে নাকি আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কিছুতেই সুযোগ পাবে না বাংলাদেশের সেনাবাহিনী। তার মানে বাংলাদেশের সেনাবাহিনী কখন দায়িত্ব নিয়ে ফেলে আর কখন দায়িত্ব নিতে আর রাজি হয় না, এ দুটোই শেষ পর্যন্ত নির্ভর করে সেই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তারা কাজে যেতে পারবেন কি পারবেন না এর উপর। এবং এই সুতোটা
পুরোপুরি নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন, নতুন রাষ্ট্রদূত, তিনি যখন জানুয়ারি মাসে বাংলাদেশে এলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে যে সাক্ষাৎটি করেছিলেন সেখানে তিনি স্পষ্টত বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে বৈশ্বিক এই সব মিশনে প্রস্তুত রাখার জন্য প্রতি বছর $15 লক্ষ বেশি খরচ করে। কাজেই সেনাবাহিনীর দায়িত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটাকে মজবুত রাখার। এই অবস্থায় দেখেন কোন দিন হঠাৎ করে এই সেনা মোতায়েনের ঘোষণা এলো। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সফরে আছেন এবং তিনি তার প্রথম বিদেশ সফরে গেছেন এবং তিনি প্রথম বিদেশ সফর মালয়েশিয়া থেকে সেরে মূলত চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই বিষয়টিকে মাথায় রেখে তার চীন সফরের আগের দিন কিন্তু এই ব্রেন ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটির দিনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করলে পস্তাতে হবে না। তার মানে চীনে যে যাচ্ছেন তারেক রহমান সেটাকে একটা সরাসরি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের নির্ভরতা, ভরসা, সমর্থনের ব্যত্যয় হিসেবে ধরে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট বার্তা দিয়ে এসেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এই ভরসা কমিয়ে চীনের সঙ্গে যে মাখামাখি করতে যাচ্ছে তারেক রহমান সরকার, এর ফলে তারেক রহমান সরকারকে পস্তাতে হবে। এই সফরটা শুরু হলো। আর 23শে জুন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আওয়ামী লীগ সারা বাংলাদেশে ঝটিকা মিছিল করতে পারে, নানাভাবে তাদের উপস্থিতি জানান দিতে পারে। কি ঘটে গেল হঠাৎ 22শে জুন, মানে তারেক রহমান যেই সময়টায় চীনে রওনা হয়েছেন, যে তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে শুকনো মুখে ঘোষণা দিতে হলো যে সেনাবাহিনী আবার মাঠে নেমে আসবে। ওয়াকারুজ্জামান তিনি কি সত্যিই ব্যারাকে থাকতে চান? তাকে অবসরে যেতে হবে 2026 সালের জুন মাসে। যেসব অসাংবিধানিক কাজে তিনি যুক্ত হয়েছেন কিংবা যাকে যাকে তিনি গত 2024-এর জুলাই আগস্টের পর থেকে অসন্তুষ্ট করেছেন, তাতে ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে জানেন যে তার জন্য অবসরে যাওয়ার পর বাংলাদেশে মামলা মোকদ্দমা বিচারের মুখোমুখি না হয়ে, অন্তত সেসব মামলা মোকদ্দমা বিচারের যে কোনো সময় মুখোমুখি হতে পারেন, এই হুমকির সম্মুখীন না হয়ে এ দেশে বসবাস সম্ভব নয়। আর ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় ক্ষমতা নিয়েছিলেন যেই মইনুল আহমেদ, সেই মইনুল আহমেদ ঠিক যেভাবে একরকমের নির্বাসিত জীবন কাটিয়ে দিলেন বাকি জীবনটা যুক্তরাষ্ট্রের নিরিবিলিতে, সেটাকেও খুব আকর্ষণীয় মনে করার এই বাংলাদেশে মহাপরাক্রমশালী হয়ে ওঠা এবং 2 বছর ধরে প্রায় বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে থাকা ওয়াকারুজ্জামানের মনে হওয়ার কোনো কারণ নাই। তাহলে ওয়াকারুজ্জামানকে 2026-এর জুনের আগে নিজেরও একটা ব্যবস্থা করতে হবে। তাহলে ওয়াকারুজ্জামান কেন এখন ব্যারাকে সৈন্য ফিরিয়ে নিয়ে আবারও অন্তরালে চলে গিয়ে, মানে যেটা তার পক্ষে একরকমের অসম্ভব, তিনি একজন জাতীয় চরিত্র হয়ে উঠেছেন, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তারপর তিনি কি করে 2026-এর জুনের নিরিবিলিতে অবসরে চলে যাওয়ার কথা ভাববেন? কারণ এমনকি সেনাবাহিনীর ভেতরে তিনি যাদের যাদের ট্রাইব্যুনালে পাঠিয়ে বিচার শুরু করেছেন, তাদের অনেক পক্ষ তার উপর ক্ষুব্ধ এমন সব পক্ষ আছেন যারা কিনা বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের পর একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন এবং মনে করছেন যে এই ওয়াকারুজ্জামান সেই বিপ্লবটিকে অসমাপ্ত রাখার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যে কারণে বিএনপি তাকে বরাবর কৃতজ্ঞতা জানিয়ে আসছে এবং বলে যে তিনি নির্বাচনটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সম্পন্ন করেছিলেন বলে এই বাংলাদেশে জামায়াতে ইসলামী নয় বরং মধ্যপন্থী বিএনপি ক্ষমতায় আসতে চেয়েছে। কিন্তু পুরো 2024-এর জুলাই আগস্টের যেই ঘটনা, সে ঘটনার সমাপ্তি কি এই নির্বাচনের মাধ্যমে হয়? 2011 সালে আরব বসন্তের পর দেশে কিন্তু বিপ্লবের পর প্রথম যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচিত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অসমর্থনের মুখে বা বিরোধিতার মুখে বা অপছন্দের মুখে ক্ষমতায় টিকতে পারেনি। শেষ পর্যন্ত ক্ষমতায় এসে বসেছে সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো সরকার,
কিংবা বিশেষভাবে সেনা নিয়ন্ত্রিত মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের একটা ফর্মুলার সরকার। ওয়াকারুজ্জামান ১-১১ সরকারের ফর্মুলায় নয়, কিন্তু যদি আসিম মুনিরের ফর্মুলায়, পাকিস্তানের আসিম মুনিরের ফর্মুলায় ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারেন এবং তারপর ভাগাভাগি করে একটা সরকার গঠন করে দেন, কারণ জামায়াতে ইসলামী এনসিপি তার ওপর এখন রাগ যে ক্ষমতার পুরোটাই তিনি এমন একটা নির্বাচন করেছেন তার ফলে বিএনপি একাই ভোগ করছে। কিন্তু যদি তিনি এমন একটা সরকার, যে রাজনৈতিক পরিস্থিতি এত অস্থিতিশীল, যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ গেলে বাংলাদেশে এই বিএনপি, এই জামায়াতে ইসলামী এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন কেউ থাকতে পারবে না, এই ভয় যত প্রগাঢ় হবে তত ওয়াকারুজ্জামানের পক্ষে তার একটা সেনা শাসন বা একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের পথ পরিষ্কার হবে। তবে ওয়াকারুজ্জামান অনেকবার আমাদের বলেছেন তিনি ক্ষমতা নিতে চান না, তিনি নির্লোভ, তার ক্ষমতার কেন্দ্রে বসার কোনো ইচ্ছা নাই। কিন্তু আসিম মুনিরও তো ক্ষমতায় বসেন নাই। আসিম মুনির পাকিস্তানে ফিল্ড মার্শাল বনে গেছেন এবং আসিম মুনির একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুরো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হয়ে এই ফিল্ড মার্শাল বনে গেছেন। শুধু তাই নয়, তিনি এমন আইন করেছেন যে পাকিস্তানের ইতিহাসে কখনো আর কোনোদিন আসিম মুনিরের কোনো সিদ্ধান্তকে বিচারের মুখোমুখি বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা যাবে না। তার মানে ওয়াকারুজ্জামান যেটা চান, একটা নিশ্চিন্ত নিরাপদ জীবন। 2024-এর জুলাই আগস্টের পর থেকে তিনি দেশকে যে সার্ভিস দিয়ে যাচ্ছেন তার বিনিময়ে, কিংবা তিনি পশ্চিমা শক্তিগুলোকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ফর্মুলা বাস্তবায়নে যেই সার্ভিস দিয়ে যাচ্ছেন তার বিনিময়ে তিনি যে একটা নিরবচ্ছিন্ন এবং ক্ষমতাশালী ব্যক্তি হয়ে তার অবসর পরবর্তী সময়টাও কাটিয়ে যেতে চান, সেটা একমাত্র ওয়াকারুজ্জামানের পক্ষে সম্ভব যদি পাকিস্তান মডেলে তিনি একটা জাতীয় সরকারের মতো গঠন করে দেন। মানে জেলে আছেন ইমরান খান, কিন্তু বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি তিনি প্রেসিডেন্ট, নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। এমন করে একটা ভাগাভাগির সরকার তিনি যদি গঠন করে দিতে পারেন, কিন্তু তিনি হয়ে থাকেন সকল ক্ষমতার কেন্দ্র, তাহলেই হয়তো তিনিও প্রেসিডেন্ট ট্রাম্প যেমন প্রিয় ফিল্ড মার্শাল বলে আসিম মুনিরকে সম্বোধন করেন, হয়তো ওয়াকারুজ্জামানও মার্কিন যুক্তরাষ্ট্রের ততটাই ঘনিষ্ঠ হয়ে উঠতে পারবে। আর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যদের নামানো হয়েছে। গোয়েন্দা তথ্যে ছিল যে আওয়ামী লীগ নাকি পুলিশ সদস্য এবং এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল রাজনৈতিক দলকেই বাধা পেলে হামলা করতে পারে। বাংলাদেশে গোয়েন্দা তথ্য প্রধানত কোন সূত্র থেকে আসে আর কাদের স্বার্থ রক্ষায় আসে সে বিষয়েও আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। কাজেই পুলিশ বাহিনীকে একেবারে কোণঠাসা করে ফেলা গেল এই ঘটনায়। বোঝা গেল পুলিশ বাহিনীর উপর সরকার যেমন ভরসা রাখতে পারছে না, পুলিশ নিজেই আতঙ্কে অস্থির যে কোনো রকম আন্দোলন দমন করতে গেলেই তাদের গায়ে হাত পড়বে। এমনকি সেনাবাহিনীকে চাইছে জামায়াতে ইসলামী এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো দলগুলো ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সুরক্ষায়, কারণ তাদেরও ভয় দেখানো হয়েছে যে না হলেই নাকি আওয়ামী লীগ তাদেরও মারবে। এই গোয়েন্দা তথ্য এবং তার ফলে যে পরিস্থিতি তৈরি হলো তাতে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান এবং সেনাবাহিনী দুটোই আবারও অবশ্য প্রয়োজনীয় হলো ঠিক কতটা গুরুত্বপূর্ণ। সত্যি কি 20 মেগাওয়াট বিদ্যুৎ একটি রাষ্ট্রের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে পারে? এক কথায় উত্তর যদি দিই তাহলে উত্তর হবে না। কিন্তু আপাতত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই 20 মেগাওয়াট বিদ্যুৎ নেই। ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে সংঘাত এবং সংঘর্ষ চরম জায়গায় পৌঁছালো। ভারত এবার এমন একটি সিদ্ধান্ত নিল যাতে নিশ্চিতভাবে নেপাল এবং বাংলাদেশ খুশি হবে না। কেন হঠাৎ করে ভারতের এই সিদ্ধান্ত? আজকের এই ভিডিওতে রিসেন্ট যে ডেভেলপমেন্ট বিদ্যুৎ নিয়ে ভারত, নেপাল এবং বাংলাদেশের মধ্যে হয়েছে তা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি কোন স্ট্র্যাটেজিক্যাল ডেপথে ভারত গভীরে গিয়ে পুরো বিষয়টি পর্যালোচনা করেছে এবং বাংলাদেশ এবং নেপালকে বোঝানোর চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ায় বা একজনই হবে, তার নাম আমাদের প্রিয়
ভারতবর্ষ। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা পুরো বিষয়টি নিয়ে কিভাবে দেখছেন এবং ভারতের এই সিদ্ধান্ত আপনারা কতটা সমর্থন করছেন। কমেন্ট করবেন নিয়মিত, যেন আমাদের ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের চ্যানেলে বা আপনাদের নিউজ ফিডে পৌঁছে যায়। এক্ষেত্রে নেপাল অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং বাংলাদেশ সেই বিদ্যুৎটিকে কিনতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশের গ্রিডে আসা এই বিদ্যুৎ এবার আটকে দিল ভারত। কিন্তু কেন ভারত এই সিদ্ধান্ত নিল? কেন এত তুচ্ছ বিষয় নিয়ে ভারত এতটা অ্যাগ্রেসিভ ও কঠোর সিদ্ধান্ত নিল? এর পিছনে কি কোনো জিওপলিটিক্যাল চাল লুকিয়ে আছে? এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেগুলোই তুলে ধরবো। এই পুরো রহস্যটি যদি বুঝতে হয় তাহলে আপনাদের তাকাতে হবে দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে। নেপাল একটি ল্যান্ডলকড বা চারিদিকে স্থলবেষ্টিত রাষ্ট্র। হিমালয়ের অজস্র নদী ও পাহাড়ি ভূপ্রাকৃতির কারণে নেপালে রয়েছে বিপুল জলবিদ্যুৎ এবং হাইড্রো পাওয়ার উৎপাদনের ক্ষমতা। বিশেষ করে বর্ষাকালে নেপাল তাদের চাহিদার থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা তারা বিক্রি করতে চায়। অন্যদিকে বাংলাদেশ ক্রমাগত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি শক্তি, যার জ্বালানি নিশ্চিত করার জন্য তাদের অন্য রাষ্ট্রের থেকে বিদ্যুৎ কিনতে হয়। 2024 সালে ভারতের মধ্যস্থতায় একটি ঐতিহাসিক চুক্তি হয়, যার মাধ্যমে নেপাল থেকে ভারতে সঞ্চালন লাইন ব্যবহার করে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসা শুরু করে। এই সাফল্যে উৎসাহিত হয়ে নেপাল আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দেয়, যা মোট পরিমাণকে 60 মেগাওয়াটে পরিবর্তিত করে। অর্থাৎ ভারতের গ্রিডকে কাজে লাগিয়ে নেপাল প্রাথমিকভাবে 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারতকে পাঠাতো, ভারত সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠাতো। এখন নেপাল চাইছে আরো অতিরিক্ত বিদ্যুৎ পাঠাতে। নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো সীমান্ত নেই। মাঝে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক কিলোমিটার চওড়া ভূখণ্ড, যাকে আমরা চিনি শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নামে। নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আসতে হলে ভারতের এই অঞ্চলের উপর দিয়ে আসতে হবে। অর্থাৎ এই অঞ্চলে পাতা অজস্র হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ব্যবহার করতে হয় নেপাল ও বাংলাদেশকে। অর্থাৎ চাবিটা সম্পূর্ণভাবে কিন্তু ভারতের হাতে। আর এই ভৌগোলিক বাস্তবতাকে কাজে লাগিয়েই ভারত মনে করিয়ে দিল এই অঞ্চলে ভারতের ইচ্ছের বিরুদ্ধে কোনো আঞ্চলিক কানেক্টিভিটি করা সম্ভব নয়। কিন্তু ভারত এই ধরনের সিদ্ধান্ত কেন নিল? এর প্রথম কারণ লুকিয়ে আছে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে। বর্তমানে নেপালের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি এসেই একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। মনে রাখতে হবে, ভারত তার বাৎসরিক বাজেটে ভুটানের পর সব থেকে বেশি ইনভেস্ট কিন্তু করে নেপালে। কিন্তু নেপালের এই প্রধানমন্ত্রী এসে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রথমেই, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি চীনের যে পারপাস, সেই পারপাসটি সলভ করছেন এবং পাকিস্তানকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ভারতকে আন্তর্জাতিক স্তরে বিপাকে ফেলার চেষ্টা করছেন। ফলে এখানে দাঁড়িয়ে বিশেষ করে কালাপানি, লিপুলেক এবং লিম্পাধুয়ার মতো বিতর্কিত অঞ্চলগুলোকেও নিজেদের যখন মানচিত্রে নেপাল দেখিয়ে দেয়, তখন ভারত কিন্তু উঠে পড়ে লেগে যায় যে নেপালের এই বারবারন্ত ভারতকে শেষ করতে হবে। অর্থাৎ সীমান্তের কিছু নির্দিষ্ট অংশকে নেপাল তাদের অংশ বলেও দাবি করে অফিসিয়ালি একটি মানচিত্র প্রকাশ করে দিয়েছিল, যা কোনো অবস্থাতেই ভারতের মেনে নেওয়া সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাঠমান্ডুকে ভারত সরাসরি বার্তা দিতে চাইছে যে আপনারা যদি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সংবেদনশীলতাকে তোয়াক্কা না করেন, তাহলে ভারতও আপনাদের অর্থনৈতিক স্বার্থের সুরক্ষায় বাড়তি কোনো ছাড় দেবে না। বিদ্যুৎ রপ্তানি নেপালের অর্থনীতির জন্য একটি বড় আয়ের উৎস, আর সেই আয়ের পথটি ভারতের অনুমোদনের উপর নির্ভরশীল। এই 20 মেগাওয়াট আজকে ভারত ঠিক সেটাই প্রমাণ করলো। যদি ভারতকে পাশে চান, তাহলে ভারতের সেন্টিমেন্টকেও গুরুত্ব দিতে হবে। ডিপ্লোমেসি একতরফা হয় না। ডিপ্লোম্যাটিক চ্যানেল যদি এইভাবে কোলাপস করে, তাহলে আপনাদের ইকোনমিক্যাল সিনারিও যে সম্পূর্ণ ধসিয়ে দেওয়ার ক্ষমতা ভারতের আছে, তা কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিল। মুদ্রার অপর পিঠে রয়েছে বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্তের পিছনে ঢাকার জন্য একটি বড় ধাক্কা, এবং আপনারা তো বুঝতেই পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ক্রমবর্ধমান খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে। প্রথমত বর্ডারে দিনের পর দিন বিএসএফ এবং বিজেপি অকারণে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে। স্পেশালি সেই সংঘাতের কারণটি বাংলাদেশের অনুপ্রবেশকারী, এবং বিজেপি শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা আদায়ের জন্য বিএসএফ কে লক্ষ্য করে কিছু কথাবার্তা বলছে, এবং পুরো বিষয়টি অত্যন্ত জটিল এবং কনফিউশনে আমাদের সামনে কিন্তু
এই বর্ডারের সুরক্ষা নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং বিভিন্ন রাজনৈতিক একাধিক প্রকল্প আলটিমেটলি ভারতের উপর যে তারা যে ডিপেন্ড করেছিল সেই ডিপেন্ডেন্সি কমাতে গিয়ে তারা পাকিস্তানের উপর ডিপেন্ড করে বসেছে, এবং পাকিস্তানকে বাংলাদেশে যেভাবে ওয়েলকাম করা হয়েছে তা ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ডেঞ্জারাস। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যখন ভারতের আদানি পাওয়ার বা অন্যান্য উৎস থেকে আসা বিদ্যুতের বিকল্প খুঁজছে, ঠিক তখন নেপালের জলবিদ্যুৎ ছিল বাংলাদেশের কাছে একটা বড় স্বস্তির জায়গা। ভারত খুব ভালো করেই জানে নেপাল ও ভুটানের সস্তা জলবিদ্যুৎ যদি অবাধে বাংলাদেশে প্রবেশ করে তাহলে এই অংশে জ্বালানি বাজারে ভারতের একক নিয়ন্ত্রণ কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে। তাই 20 মেগাওয়াট এই ছোট্ট ফাইলটিকে আটকে দিয়ে ভারত বুঝিয়ে দিল যে জ্বালানি নিরাপত্তার জন্য ভারতের উপর নির্ভরশীলতা এড়ানো এতটা সহজ নয়। যদি ভারত আপনাদের হেল্প করতে চায় তাহলে আপনাদেরকেও সকলের আগে ভারতের প্রিয় পাত্র হয়ে উঠতে হবে। কথায় কথায় ভারত বিরোধিতা করবেন, কথায় কথায় সেভেন সিস্টার্সকে কেড়ে নেবেন বলবেন, কথায় কথায় শিলিগুড়ি করিডোরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে বলবেন, অথচ আপনারা আশা করবেন আপনাদের দেশের বিদ্যুৎ তা আবার অন্য রাষ্ট্রে একটি তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ আপনাদের দেশে পাঠানোর জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই মূর্খের স্বর্গে আপনারা কিন্তু বসে আছেন। আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে যার নাম ইকোনমিক্স ইজ জিওপলিটিক্স বাই আদার মিনস, অর্থাৎ অর্থনীতি হলো অন্য উপায়ে ভূ রাজনীতি চর্চা করা। ভারত দক্ষিণ এশিয়ায় এই বাজারে এই বিদ্যুৎ বাণিজ্য বা আন্তর্দেশীয় বিদ্যুৎ সংযোগের জন্য যে গাইডলাইন তৈরি করেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে কোনো ত্রিপক্ষীয় বা বহুপক্ষীয় বাণিজ্যে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করতে হলে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি চূড়ান্ত অনুমোদন লাগবে। এটি কোনো সাধারণ প্রশাসনিক নিয়ম নয়, এটি একটি স্ট্র্যাটেজিক টুল বা কৌশলগত হাতিয়ার। এই নিয়মের মাধ্যমে ভারত নিশ্চিত করেছে যে দক্ষিণ এশিয়ার কোনো দুটি দেশ ভারতের সম্মতি ছাড়া নিজেদের মধ্যে কোনো জ্বালানি নেটওয়ার্ক তৈরি করতে পারবে না। চীন যেভাবে এই অঞ্চলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, ভারতও তার জবাবে এই গ্রিড কানেক্টিভিটিকে নিজেদের প্রভাবকে ধরে রাখার অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। ফলে সব মিলিয়ে যা 20 মেগাওয়াট বিদ্যুৎ বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তা আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দাবার বোর্ডের অত্যন্ত সূক্ষ্ম চাল। ভারত সেখানে স্পষ্ট করে দিয়েছে যে নেপাল বিদ্যুৎ উৎপাদন করতে পারে, বাংলাদেশও তা কিনতে পারে, কিন্তু ভূগোলের সেই বাস্তবতায় তারা ভারতের সীমান্ত দ্বারা নিয়ন্ত্রিত এবং ভারত যেটা চাইবে ঠিক সেটাই হবে। অর্থাৎ সব মিলিয়ে ভারত, নেপাল এবং বাংলাদেশের এই সংঘাত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন উপাদান আমাদের সামনে নিয়ে এলো। ভারত ঠিক করেছে কি ভুল করেছে সেই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যে কোনো